প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। পাবলিক এডুকেশন 2.0 থেকে আমি বিজয় আহমেদ তোমাদের সামনে আজকে আলোচনা করব প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ সাজেশনের টপিকসগুলো নিয়ে। পরীক্ষার হলে অনেকের ঝামেলা তৈরি হয় আসলে সাজেশনগুলোকে গুছায় না পড়ে আসার কারণে। তো আগে থেকে যদি সাজেশনগুলোকে গুছিয়ে পড়া যায় তাহলে পরীক্ষার হলে যে আশা করি কোনো সমস্যা তোমাদের ফেস করতে হবে না। তো মূলত কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসের দিকে চলে আসি। প্রথম অধ্যায়ের তথ্য ও উপাত্তের মধ্যে পার্থক্য সমূহ অনেক ক্ষেত্রে এটা খ নম্বরে সৃজনশীলের খ নম্বরে থাকে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মধ্যে প্রযুক্তির ক্ষেত্রে আমাদের তথ্য আর উপাত্তের মধ্যে কোন পার্থক্যটা আছে, যে তথ্যের মধ্যে আসলে পার্থক্য কোথায় এবং উপাত্তের মধ্যে। তো আমরা তথ্য আর উপাত্তের মধ্যে পার্থক্যটা বাসা থেকে আগে থেকে আমরা কি করে যাব, সলিউশন করে যাব। পার্থক্যটা তোমরা আসলে ইজিলি ভাবে এই যে সব কাটবা, সব কেটে জাস্ট তথ্য আর উপাত্তের মধ্যে এই যে এক সাইডে লিখবা তথ্য, অন্য সাইডে উপাত্ত, এই লিখে জাস্ট মেন পয়েন্ট গুলো লিখে দিবা। মেন পয়েন্ট গুলো জাস্ট লিখে দিলেই তোমাদের তথ্য আর উপাত্তের মধ্যে পার্থক্য সমূহ ইনশাআল্লাহ হয়ে যাবে। আর এটা আসে কোথায়, সৃজনশীলের খ নম্বরে। সৃজনশীলের খ নম্বরে আসলে এটা 2 মার্কের প্রশ্ন। এটা 2 মার্কের প্রশ্ন ইনশাআল্লাহ যদি সব কেটে এভাবে লিখো তাহলে তোমরা 2 মার্কে 2 পেয়ে যাবে। এই ছিল মূলত প্রথম টপিকসটা আলোচনা, কিন্তু তথ্য ও উপাত্তের মধ্যে পার্থক্য। আমি কিন্তু প্রথম অধ্যায়ে সাজেশন দিচ্ছি, কোন অধ্যায়ে? প্রথম অধ্যায়ে সাজেশন দিচ্ছি। দেন দ্বিতীয় অংশে চলে আসি। ইন্টারনেটের সুফল আর কুফল থেকে প্রশ্ন আসে। তো আশা করি এই বিষয় নিয়ে আলোচনা করার তেমন কিছু নাই। ইন্টারনেটের সুফল কোনগুলো, বর্তমানে আমরা যে সুবিধাগুলো ভোগ করছি ইলেকট্রনিক মিডিয়ার জগতে বা ডিজিটাল আমাদের যুগে কোন কোন সুবিধাগুলো ভোগ করছি, সবই হচ্ছে ইন্টারনেটের সুফলের কারণে। তাহলে এই ডিজিটাল মিডিয়া ব্যবহার করার কারণে কোন কোনগুলো সমস্যা তৈরি হচ্ছে বা কোন কোন ক্ষেত্রে আমাদের সমস্যা হচ্ছে, সেগুলো হচ্ছে আমাদের কুফল। কেমন কুফল? ওই যে ভার্চুয়াল বন্ধুর সংখ্যা বেড়ে যাচ্ছে, প্রকৃত বন্ধুর সংখ্যা কমে যাচ্ছে, বা অনলাইনে বেশি সময় দেওয়ার কারণে আমাদের পাঠ্যসূচিতে সময় দিতে পারছি না। এছাড়া আর কি সমস্যা হয়, অতিরিক্ত পরিমাণ ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার কারণে মস্তিষ্কের ধারণ ক্ষমতা কমে যাচ্ছে। এই ম্যানি বিষয়গুলো আর কি। তো এর পরবর্তী আসি বিশ্বগ্রাম ও তার উপাদান সমূহ। তাহলে দ্বিতীয় নম্বর টপিক আমাদের শেষ। এবার আসি তৃতীয় নম্বরে, কি বলছে, বিশ্বগ্রাম ও তার উপাদান সমূহ। এখন বিশ্বগ্রামের জনক হচ্ছে হার্বার্ট মার্শাল ম্যাকলুহান। তার বিখ্যাত 2টা বই থেকে প্রশ্ন আসে কত সালে আবিষ্কৃত হয়েছে। এই 2টা থেকে, কিন্তু একটা 1962 সালে আর একটা হচ্ছে 1964 সালে। দেন আমরা আসি ফ্রিল্যান্সিং নিয়ে। বহুবার প্রশ্ন এসেছে ফ্রিল্যান্সিং কাকে বলা হয় এবং আউটসোর্সিং কাকে বলা হয়। ফ্রিল্যান্সিং একটি মুক্ত পেশা, কোনো একটা প্রতিষ্ঠানের অধীনে না থেকে স্বাধীনভাবে কাজ করা বা অর্থ উপার্জনের প্রক্রিয়া হচ্ছে ফ্রিল্যান্সিং। আর আউটসোর্সিংটা হচ্ছে কোন একটা প্রতিষ্ঠান যখন কোন একটা ফ্রিল্যান্সার দিয়ে কাজ করে নেয়, সেটা হচ্ছে আউটসোর্সিং। দেন ভার্চুয়ালিটি থেকে প্রশ্ন আসে, বহুবার এসেছে ভার্চুয়ালিটি। ভার্চুয়ালিটি হচ্ছে ত্রিমাত্রিক সিমুলেটেড বিশেষ একটা প্রক্রিয়া, যেখানে প্রকৃতপক্ষে বাস্তব নয় তবে বাস্তবের মতো চেতনা উদ্বেগকারী বিজ্ঞান ভিত্তিক কল্পনাকে ভার্চুয়ালিটি বলা হয়। তো ভার্চুয়ালিটি থেকে প্রশ্ন আসে, অ্যানসার করার চেষ্টা করব। এরপরে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে এআই। এআই প্রযুক্তি সম্পর্কে অনেক ক্ষেত্রে প্রশ্ন আসছে, যেটাকে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটা মানুষ্য বুদ্ধিমত্তার মতোই কৃত্রিম ভাবে আবিষ্কৃত হয়েছে, সেটা হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওখানে বইতে লেখা আছে কৃত্রিম বুদ্ধিমত্তা। তো এই জায়গা থেকে অনেক প্রশ্ন আসে, কৃত্রিম বুদ্ধিমত্তার উপকারিতা বা বর্তমানে এর প্রেক্ষাপটটা কতদূর পৌঁছিয়েছে এবং তার গুরুত্ব সম্পর্কে লিখো, এটা প্রশ্ন আসে। এবং মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কায়ো সার্জারি। এই যে কায়ো সার্জারি কাকে বলা হয়, কায়ো সার্জারিতে ব্যবহৃত কায়োটকজনিত উপাদানগুলো কি কি, এবং কায়ো সার্জারি ব্যবহার করে মূলত কি কি রোগ নির্ণয় করা যায় বা রোগ নিরাময় করা যায়, সেই জায়গা থেকে প্রশ্ন আসে। তো আমি বলবো ভাইয়া কায়ো সার্জারি টপিকটুকু অবশ্যই তোমরা পড়ে যাবা। কায়ো সার্জারি থেকে বহুবার প্রশ্ন আসছে, ইনশাআল্লাহ এবারও 99% আসার সম্ভাবনা আছে কায়ো সার্জারি থেকে একটা প্রশ্ন। দেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ আসি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ একটা প্রযুক্তি, যেখানে মাতৃ ডিএনএ অনুরূপ অন্য নতুন ডিএনএ আবিষ্কার করা হয়। যেমন ভাবে আগেকার দিনে ধানের ফলন হতো 10 থেকে 12 মণ, কিন্তু বর্তমানে এই ডিএনএ প্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সফলতার কারণে 1 বিঘা জমিতে 30 থেকে 35 মণ হারেও কিন্তু আমরা ধান পেয়ে থাকছি। তার মানে উন্নত জাতের বীজ সংগ্রহ করা হচ্ছে, যেটাকে বলা হচ্ছে হাইব্রিড জাত। এছাড়াও উপসি জাত, এছাড়াও বিভিন্ন রকমের জাতগুলো দেখবা, যেটা বর্তমানে কিন্তু সিজনাল বাদে অফ সিজনেও চাষাবাদ করা পসিবল, একমাত্র সম্ভব হয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সুফলের কারণে। দেন আসি ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি থেকে প্রশ্ন আসে কিভাবে,
এই যে ন্যানো উপায়ে যেসব প্রযুক্তিগুলো বর্তমানে আমরা পাচ্ছি ক্ষুদ্রাতি ক্ষুদ্র উপায়ে কোনো বিশ্লেষণ প্রক্রিয়া, সেটা হচ্ছে ন্যানো টেকনোলজি। দেন আবার কম্পিউটার ক্রাইম থেকে তোমাদের প্রশ্ন আসে, কিন্তু কম্পিউটার ক্রাইম কাকে বলা হয়? কম্পিউটার ক্রাইম বলতে কম্পিউটার যে অপরাধমূলক কর্মকাণ্ডগুলো বলা হয়, যেমন হ্যাকিং সাইট বলা হয়, স্প্যামিং সাইট, স্পুনিং সাইট, তারপরে তোমার হচ্ছে সাইবার ক্রাইম আক্রমণ যেগুলোকে বলা হচ্ছে এগুলো। তো এই বিষয়গুলো আসলে কম্পিউটার ক্রাইমের মধ্যে পড়ে। তো মূলত প্রথম অধ্যায়ের আলোচনার টপিকগুলো ছিল এখান থেকেই। তো এইগুলো থেকে তোমরা অবশ্যই পড়ে যাবা পরীক্ষার আগে, এবং ইনশাল্লাহ এখান থেকে একটা সেট পাবে কমন। তৃতীয় অধ্যায়ে আসলে কোথা থেকে পরীক্ষাতে আসে? এখন তৃতীয় অধ্যায়ের দুইটা অংশ, একটা হচ্ছে প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ। আমি অলরেডি বোর্ডে লিখে রেখেছি প্রথম অংশ কোনগুলো এবং দ্বিতীয় অংশ কোনগুলো। প্রথম অংশ হচ্ছে সংখ্যা পদ্ধতি, ইতিহাস থেকে প্রশ্ন আসে, যেটা তোমরা বইতে পড়লেই ইনশাআল্লাহ ইতিহাসটা সম্পর্কে জানতে পারবে। আসলে সংখ্যা পদ্ধতি আসলো কোথা থেকে, এই বিষয়গুলো ইতিহাস। তো প্রথম টপিক্সের পরে আমাদের প্রথম অংশের দ্বিতীয় টপিকস হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। বহুবার পরীক্ষাতে আসে সংখ্যা পদ্ধতির রূপান্তর টপিকসটা, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক সংখ্যা পদ্ধতির রূপান্তর। এখান থেকে রূপান্তরের কোনগুলো আসে? ওই যে 12টার রুলস আছে, সংখ্যা পদ্ধতি 12টা রুলস কোনগুলো? যে হচ্ছে দশমিক সংখ্যাকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সা, এটা হচ্ছে আসলে রূপান্তরের পদ্ধতি। তো অনেকের সলিউশন করা আছে, ইনশাআল্লাহ এই টপিকগুলো তোমরা পরীক্ষার আগে অবশ্যই দেখে যাবে। দ্বিতীয় হচ্ছে সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ। সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ থেকে বহুবার প্রশ্ন আসে। সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ গুলো আসলে কোনগুলো? যেটা হচ্ছে পরিসরল সংখ্যা পদ্ধতির যোগ, পরিসরল সংখ্যা পদ্ধতির যোগ আবার অথবা পরিসরল সংখ্যা পদ্ধতির বিয়োগ। পরিসরল কোনগুলো? যেমন বাইনারি যোগ আসে, অক্টাল যোগ আসে, হেক্সাডেসিমাল যোগ আসে, এগুলো হচ্ছে আসলে যোগ। চিহ্নযুক্ত সংখ্যার যোগ বিয়োগটা আসলে কি? চিহ্নযুক্ত সংখ্যা হচ্ছে কোন সংখ্যার পূর্বে প্লাস অর্থাৎ ধনাত্মক অথবা মাইনাস অর্থাৎ ঋণাত্মক যুক্ত করে যে সংখ্যা আবিষ্কার করা হয় নতুন, সেটাকে বলা হচ্ছে চিহ্নযুক্ত সংখ্যা। অনেক ক্ষেত্রে চিহ্নযুক্ত সংখ্যার যোগ এবং বিয়োগ পরীক্ষায় দিয়ে দিতে পারে, যে এত থেকে এত বিয়োগ করো। যেমন বলতে পারে 20 থেকে প্লাস 13 বিয়োগ করো, কি বলতে পারে? 20 থেকে প্লাস 13 বিয়োগ করে দেখায়। এই প্রশ্ন পরীক্ষা আসে, এটা হচ্ছে আসলে চিহ্নযুক্ত সংখ্যার যোগ বিয়োগ। এটা পরীক্ষা অনেক ইম্পর্টেন্ট, এবং সংখ্যা পদ্ধতির রূপান্তর এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আবারও বলছি, সংখ্যা পদ্ধতির রূপান্তর এবং চিহ্নযুক্ত সংখ্যার যোগ বিয়োগ এটা খুবই ইম্পর্টেন্ট। দেন আমাদের মূল্যবান টপিকস হচ্ছে একের পরিপূরক ও দুইয়ের পরিপূরক। পরীক্ষায় বহুবার আসে একের পরিপূরক কাকে বলা হয় অথবা দুইয়ের পরিপূরক কাকে বলা হয়। কোন সংখ্যার বাইনারি কে রূপান্তর করার ফলে, অর্থাৎ কোন সংখ্যাকে সর্বপ্রথম বাইনারিতে রূপান্তর করা হয় এবং ওই সেই বাইনারিকে যখন উল্টায় লেখা হয় সেটা হচ্ছে একের পরিপূরক, যখন উল্টানো সংখ্যার সাথে এক যোগ করা হয় তখন সেটা হচ্ছে দুইয়ের পরিপূরক। তোমরা অবশ্যই একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরক পরীক্ষার হলে আগেই পরীক্ষা প্রিপারেশনটা আগে থেকে নিয়ে যাবা, একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরক একটা। দেন কম্পিউটার কোডিং সম্পর্কে প্রশ্ন আসে। তো কম্পিউটার কোডিং এ বিশেষ করে প্রশ্ন আসে হচ্ছে ইউনিকোড থেকে, প্রশ্ন আসে, আর একটা হচ্ছে বিসিডি কোড থেকে, বিসিডি। ইউনিকোড থেকে প্রশ্ন আসে আর বিসিডি কোড থেকে প্রশ্ন আসে। দেন দ্বিতীয় অংশতে চলে যাই আমরা। প্রথম অংশ কমপ্লিট আমাদের, দ্বিতীয় অংশতে চলে যাব। দ্বিতীয় অংশতে বলছে গেট ফাংশন। গেট ফাংশন আসলে কোনগুলো? যেরকম তোমাদের ওই যে ফাংশনাল যে অঙ্কগুলো আছে পরীক্ষাতে প্রমাণ করতে দেয় ফাংশন অঙ্কগুলো, এটা হচ্ছে গেট ফাংশনের অঙ্ক। আমরা ফাংশন অঙ্কগুলো অলরেডি আমাদের পেজে আপলোড করেছি, তোমরা একটু দেখে নিবে। দেন মৌলিক গেট ও যৌগিক গেট সমূহের সত্যক সারণী, লজিক সার্কিট। আরেকটা প্রশ্ন আছে লজিক গেট অঙ্কন, আমি এটা লিখি নাই কিন্তু তোমরা দেখে যাবে অবশ্যই, কারণ যে লজিক সার্কিট অঙ্কন করবে সে তো অবশ্যই গেট সম্পর্কে ধারণা রাখে। তো মৌলিক গেট গুলো কত প্রকার তোমরা জানোই, যৌগিক গেট গুলো কোনগুলো সেগুলো তোমরা সব আগে থেকে জানো। তো জাস্ট এতটুকুই বলবো, তোমরা মৌলিক গেট ও যৌগিক গেটটা সলিউশন করে যাবে আগে থেকে। এনকোডার এবং ডিকোডার মোস্ট ইম্পর্টেন্ট টপিকস দ্বিতীয় অংশে। তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ হচ্ছে এনকোডার ডিকোডার থেকে প্রশ্ন আসে। এনকোডার কাকে বলা হয় এবং ডিকোডার কাকে বলা হয়, এবং এর সত্য সারণী, লজিক সার্কিট অঙ্কন। এবং লাস্ট ওয়ান যেটাকে বলতে পারি অ্যাডার এবং ফুল অ্যাডার থেকে প্রশ্ন আসে। অ্যাডারের হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার থেকে প্রশ্ন আসে। তোমরা এটা কমপ্লিট করে যাবা পরীক্ষার আগে অবশ্যই। অ্যাডার এবং অ্যাডারের মধ্যে রয়েছে অ্যাডার কাকে বলা হয়, এর মধ্যে হাফ অ্যাডার কাকে বলা হয় এবং ফুল অ্যাডার কাকে বলা হয়, এই দুইটা জায়গা থেকে প্রশ্ন আসে। আর প্রশ্ন আসে রেজিস্টার ও কাউন্টার থেকে। এখান থেকে আহামরি তেমন প্রশ্ন আসে না, কিন্তু রেজিস্টার কাকে বলা হয় অথবা কাউন্টার কাকে বলা হয় এই দুইটা জায়গা থেকে প্রশ্ন আসে। রেজিস্টার কাকে বলা হয় এবং কাউন্টার কাকে বলা হয়। এই ছিল তৃতীয় অধ্যায়ে